আমরা শুরু করেছিলাম আগের দিন, তাই সেটাকে কন্টিনিউয়েশন করছি। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? দেখে নাও তাহলে চক্রবৃদ্ধি সুদ, যেটা আমাদের 6 নম্বর চ্যাপ্টার আছে, দেখে নিও তোমরা দুজন। ঠিক আছে, যাকে ইংরাজিতে বলছে আমরা বলেছিলাম, ইংরাজিতে কি বলছে সৃজন? যারা ইংরাজি নাম বলেছিলাম বলেছিলাম কি কি বলেছিলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই লিখেছিলাম। দেখো সুদের ওই ওখানে ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম, সি ফুল স্টপ আই লিখেছিলাম। সিআই, সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, হলো? কম্পাউন্ড মানে যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলছি। আর তার আগে যেটাকে আমরা সরল সুদ বলেছিলাম, তার ইংরেজি জানো? সিম্পল ইন্টারেস্ট, এসআই লেখা হয়। ঠিক আছে, তা যাই হোক, চক্রবৃদ্ধি সুদের আমরা আগের দিন করেছিলাম, তা সেটাকে আর একবার আমরা ঝালিয়ে নিয়ে তারপরে নেক্সট কন্টিনিউয়েশনে যাব। তাই প্রথম দিনের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সবাইকে বলেছিলাম, আজকে মানে অ্যাবসেন্ট হয়ে গেছে আমাদের দুজন, তাই তো? ধনঞ্জয় আর পারমিতা। হ্যাঁ, পবিত্র। ও তো হ্যাঁ, কোথায় গেছে? যাই হোক, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদে আগের দিন আমরা আলোচনা করেছিলাম, আসল যদি পি থাকে, যেটা আমরা সরল সুদেও করেছিলাম, আসলটাকে আমরা যদি পি ধরি, তাই তো? আর সময়টাকে এখানে কি ধরা হয়? সময়টাকে এন ধরা হয়, এন বছর। ঠিক আছে, আসল মানে এখানে সবসময় টাকা থাকবে, সুদ ক্যালকুলেট করছি, সুদ সবসময় টাকার উপরেই হয়, তাই তো নাকি? আর সুদের হার থাকবে এখানে, সুদের হার যেটাকে আমরা কি ধরি? আর রেট অফ ইন্টারেস্ট, হলো? পার্সেন্টেজেই থাকবে। সুদের হার সবসময় আমরা কিসে হিসাব করি? 100-র উপরে হিসাব করি, তাই পার্সেন্টেজ থাকবে। আর এই তিনটে যদি থাকে, তখন আমরা চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র শিখেছিলাম, মনে আছে? পড়েছো সবাই? তাহলে কি ছিল? চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এত টাকা, হলো? এটা চক্রবৃদ্ধি সুদ নয় কিন্তু, আমরা যেটা লিখেছি চক্রবৃদ্ধি সুদ নয় কিন্তু, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি যদি বলে, এখান থেকে আরো বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? মাইনাস পি, আসল বিয়োগ করতে হবে, হলো? এইটা হলো এইখান থেকে এইটুকুটা যতটুকু আমরা ফার্স্ট লিখেছিলাম, এটা হলো সমূল চক্রবৃদ্ধির, নট চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আবার সমূল চক্রবৃদ্ধি মানে কি, তাহলে আমাদের একটু জেনে নিতে হবে। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, এর আর এক নাম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, হলো? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় কোশ্চেনে কিন্তু এই ওয়ার্ডটাই থাকবে, সমূল চক্রবৃদ্ধি। তার মানে আমরা সমূল চক্রবৃদ্ধি বলে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আর চক্রবৃদ্ধি সুদ বললে তখন কিন্তু হয় সমূল চক্রবৃদ্ধি বের করে আসলটা বিয়োগ করতে পারি, আর না হলে প্রথম থেকে মাইনাস পি লিখে লিখে আসতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? তবে আমরা সবসময় রাখবো, যাই বের করতে বলুক, আমরা সবসময় কি করব? চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করব, করে আসল থেকে ওটা, যদি সমূল চক্রবৃদ্ধি ক্যালকুলেট করব, তারপরে আসলটা বিয়োগ করে দেবো চক্রবৃদ্ধি সুদ বললে। আর যদি চক্রবৃদ্ধি সুদ না বলে, তাহলে আমরা রেখে দেবো অ্যাডিশন, হলো? এরপরে যেটা শিখবো সেটা হলো, এটা তো আমাদের বছরের শেষে যদি হিসেব করি, মানে প্রতি বছর দেখো, এই যে এখানে কিন্তু পুরো কাউন্টটা যে চলছে সেটা হচ্ছে বছরের শেষে। অর্থাৎ একটা টাকা আমি জমা রেখেছি, 1 বছর পরে গিয়ে আমি হিসেব করছি, 2 বছর পরে গিয়ে হিসেব করছি, হলো? তবে এর আগে একটু কনসেপচুয়ালি দিয়ে রাখি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? দাঁড়াও, ওরা লিখছে, একটু লিখে নিক। তোমাদের তো লেখার নেই, আগের দিন লেখা আছে। আচ্ছা চলো, কথা বন্ধ করো। এবারে আমরা যেটা শিখবো সেটা একটু খুব গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটাকে ভালো করে নিতে হবে। সেটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। বলো সৃজন, বলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। বছর শেষে একবারই কাউন্ট হবে সুদ, আচ্ছা, আর চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর শেষে কাউন্ট হবে, সুদটা আসলের সঙ্গে যোগ হবে, পরের বছর ওই সুদ আর আসলের উপরেই আবার সুদ কাটা হবে। একদম। তার মানে কি বোঝানো যাইছে দেখো, আমরা একটা সরল সুদের স্ট্রাকচার বানাচ্ছি, ভালো করে এইটা বুঝবে কিন্তু, না হলে খুব সমস্যায় পড়তে হবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ নিয়ে, সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ লিখলাম। পার্থক্য মানে এই নয়, তুমি ভেবো না যে আমরা ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি যেমন আমরা পার্থক্য লিখি, এপার ওপার চক্রবৃদ্ধি সুদ, ওপারে সরল সুদ লিখবো, চক্রবৃদ্ধি সুদের এই আছে, সরল সুদে এই নেই, এরকম নয় কিন্তু। কনসেপচুয়ালি ক্লিয়ার করতে হবে সরল সুদটা কি আর চক্রবৃদ্ধি সুদ কি। চক্রবৃদ্ধি সুদের কথার অর্থ হলো, যেটাকে আমরা বলি সুদের সুদ, এই কথাটাই মনে রাখবে, সুদের সুদ, এটাকেই আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? এবারে আসি সরল সুদ আর চক্রবৃদ্ধি। সরল সুদ কি ছিল? সরল সুদে কোনো ঝামেলা নেই, ওই জন্য নামটা হয়েছে সরল সুদ, মানে সোজাসুজি সুদ চলতে থাকবে। অর্থাৎ যখন আমরা কোনো একটা 100 টাকা ধরো কেউ ধার করলো, তার উপরে 10% সুদ চাপানো হচ্ছে ইয়ারলি, হলো? তাহলে কি 100 টাকা সে ধরো ধার নিয়েছে, এইখানে এসে 100 টাকা ধার নিয়েছে,
তাহলে 1 বছর পরে গিয়ে যদি 10% সুদ চাপে প্রতিবারে, আর 1 বছর যদি সময় নেছে, তাহলে 1 বছর পরে গিয়ে সে কত টাকা পাচ্ছে? না 100 টাকা তার আসল ছিল, আর সঙ্গে 10 টাকা অ্যাড হয়ে যাবে, এইটা হবে, তাই তো নাকি? কিন্তু দেখো আবার পরের বছরে যখন সুদ কাউন্ট হবে, আবার একইভাবে 10% সুদ কাউন্ট হচ্ছে পরে আবার 1 বছর, তাই তো নাকি? সে কি করবে না, এই 100 টাকার জন্য আবার 100 টাকা তো আসল থাকছে, আবার সে একটা 10 টাকা পাবে, আর আগে থেকে একটা 10 টাকা সুদ ছিল তার মানে 120 টাকা। তার মানে দেখো প্রতি যত বছর হবে 10 টাকা বেড়ে 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 যাবে, কারণ আসলটা 10 থেকেই যাচ্ছে, প্রতি বছর 1 বছরের জন্য সে 10 টাকা করে সুদ পাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? এবারে দেখো এই টাকাটাই যদি আমরা চক্রবৃদ্ধি সুদে হিসেব করি তখন কি হবে, না এই 100 টাকা এলো, 100 টাকাটাকে আমরা 10% সুদ চাপাচ্ছি, 1 বছর টাইম দিলাম, তাহলে 1 বছরে গিয়ে কি হলো না 100 টাকা আর তার সঙ্গে 10 টাকা অ্যাড হয়ে যাবে, কারণ 100 টাকার উপরে তো 10 টাকা সুদ, তাহলে সেটা কত হলো 110 টাকা তার। এবার সেকেন্ড বছর যখন সুদ কাউন্ট হবে, এই যে 10% সুদ 1 বছর আবার, কিন্তু টোটাল 2 বছর হচ্ছে, তখন বলছে চক্রবৃদ্ধি সুদ যদি হয় তখন এই যে আসলটা এখন দাঁড়ালো, আগে যেটা 100 ধরে ধরে আমরা ক্যালকুলেট করতাম, এখন বলছে না ওই 100 আর 10 যোগ হয়ে যেটা হলো 110, ওই 110 টাকার উপরে তোমাকে সুদ দিতে হবে, নট 10 টাকার উপরে, এই 100 টাকার উপরে, তোমাকে পুরো 110 টাকার উপরে আবার পরের বছরের জন্য সুদ ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? তার মানে তার তখন আসল হয়ে গেছে কত 110 টাকা, আর 110 টাকার উপরে 10% সুদ কত 11 টাকা, তাহলে এই দুটো অ্যাড হবে, তার মানে সে পাবে 121 টাকা, অর্থাৎ 1 টাকা এর থেকে বেশি পাবে। বোঝা গেল? আবার পরের বছর যখন এর পরের বছর যদি সুদ কাউন্ট হয় তখন কিন্তু আসল হয়ে যাবে 121, এর জন্য এর আসল কত ক্যালকুলেট হবে 121 এর উপরে সুদ চাপাতে হবে তোমাকে, আর এর কিন্তু প্রতিবারেই 10 টাকা করে বাড়বে। বোঝাতে পারলাম? তার মানে দেখো ভালো করে দেখো, এই যে 120 এলো আর এর 121 এলো, এই 1 টাকাটা কার জন্য এলো? এই 10 টাকার সুদ ক্যালকুলেট হয়েছে বলে, 10 টাকার উপরে 1 টাকা সুদ বেড়েছে বলে, তাই না? সে এক্সট্রা 1 টাকা পেয়েছে, তাহলে এই 1 টাকাটা কার জন্য পেলো? সুদের সুদ হলো, দেখো সুদ 10 টাকা, যে তার আবার সুদ ক্যালকুলেট হয়েছে 1 টাকা বেশি পেয়েছে তার জন্য, তাই না? তাহলে এই জন্য একে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে সরল সুদ। তবে এখানে সবথেকে বড় কোশ্চেন হয় এবং অবজেক্টিভ টাইপের, খুব বড় বড় জায়গায়ও তুমি কোশ্চেন পাবে চাকরির পরীক্ষায় পরের দিকে, সেটা হলো কত বছরে গিয়ে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়? 1 বছর। ভালো করে মনে রাখবে, এই দেখো প্রথম বছরে দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, অর্থাৎ সময় যদি 1 বছর বলা থাকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সেম হবে। বোঝা গেল? বাকি 1-এর থেকে যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 বছর 3 বছর 4 বছর যখন হবে, তখন কিন্তু সুদ আলাদা হতে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ক্লিয়ার হয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ? বলো ক্লিয়ার হয়েছে? এবারে চলে আসবো, এবারে স্ল্যাব চেঞ্জ হবে, অর্থাৎ এগুলো যে আমরা করেছি সবগুলো কিন্তু 1 ইয়ারের স্ল্যাব, অর্থাৎ 1 বছর পরে গিয়ে সুদ ক্যালকুলেট হচ্ছে, তাই না? কিন্তু তোমাদের সবার নিজস্ব অ্যাকাউন্ট আছে ব্যাংকে, জানো নিশ্চয়ই, আছে তো সবার? কারণ নেই এরকম আছো? তোমার আছে ব্যাংক অ্যাকাউন্ট? সবারই থাকা উচিত, তোমার নেই, করোনি কেন এখনো? ঠিক আছে, তাহলে করে নাও তাড়াতাড়ি। হ্যাঁ টাকা আসবে, বা সরকার কত টাকা দিচ্ছে, ও তুমি তো আমাদের স্কুলে 9-এ ভর্তি হয়েছে ওই জন্য হয়, শিক্ষাশ্রী বন্ধ হয়ে গেছে তখন, তার আগে ভর্তি হলে খুলতে হতো, নাহলে তোমার অবস্থা খারাপ ছিল। তা যাই হোক, তাহলে যেটা বলতে চাইছিলাম সেটা হলো ব্যাংকের অ্যাকাউন্টে কখনো বই আপডেট করে দেখবে, তোমরা করেছো কিনা জানি না, করো নিশ্চয়ই, তাও লক্ষ্য লক্ষ্য হয়তো করোনি, ওই যাও তো শিক্ষাশ্রী 800 টাকাটা কোথায় ঢুকেছে দেখে না, আর না ঢুকেনি, 800 টাকা তো নেই, লেখা নেই 800 বলে কোথাও, তার মানে ঢোকেনি। আর যদি লেখা থাকে তাহলে কিন্তু বাদ বাকি অনেকগুলো ক্যালকুলেশন দেখবে, একটা বই যদি 3 মাস বা 6 মাস পরে আপডেট করতে যাও, দেখবে তোমার ব্যাংকে কোনো টাকা তুমি দাও নি আর ওখান থেকে তোলো নি, তাও দেখবে বই 5 পাতা আপডেট হয়ে বেরোচ্ছে। কোথা থেকে আপডেট হচ্ছে? না নিশ্চয়ই বইয়ে তো ট্রানজাকশন হচ্ছে তোমার অ্যাকাউন্টে, নাহলে কি করে আপডেট হবে, তাই না? তাহলে আপডেট হয় কিভাবে না, আমাদের ব্যাংক যে করে, ব্যাংক কিন্তু এই হিসাব করে, কম্পাউন্ড ইন্টারেস্ট করে, নট সিম্পল ইন্টারেস্ট করে। বুঝে গেল? তুমি ব্যাংকে যে সুদে টাকা নাও আর ব্যাংকে টাকা জমাও দিলে, সব কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। বুঝে গেল? তাই এই কম্পাউন্ড ইন্টারেস্ট আবার ইয়ারলি হয় না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 3 মাস অন্তর করে, দেখবে 3 মাস অন্তর সুদ ঢোকে, দেখবে ব্যাংকের বই আজকের গিয়ে বাড়িতে গিয়ে দেখবে যদি থাকে, ঠিক আছে? তাহলে বইটা খুলে, যাদের আপডেট বই বড় বই আছে, যাদের এমনি ওই কেস কি না কি বলে ওই বইয়ে নেই, না না কেওস KIOSK বলে একটা, যেটা ওই যে ব্যাংকের ব্রাঞ্চ হয় না, ওই অর্থাৎ ছোট একটা বই দেয় একটা ল্যামিনেশন করা, তাতে আর আপডেট কি হবে,
যেগুলো বড় বই হয়, মানে এমনি অ্যাকাউন্টের বই হয়, ব্রাঞ্চে গিয়ে বই করে না, তা ওই ব্যাংকের বইয়ের আপডেটেড দেখবে একটুখানি, দেখলে তোমরা বুঝতে পারবে। ওখানে দেখবে প্রতি 3 মাস অন্তর দেখবে কি কি বার হয়, কি কি মাসে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এপ্রিলে গিয়ে তোমার টাকাটা ঢুকবে। এপ্রিলের যত সম্ভব 1 থেকে 5 7 এর মধ্যেই দেখবে একটা আপডেট পাবে ইন্টারেস্ট বলে, এখানে বাম পাশে লেখা থাকে ইন্টারেস্ট। তুমি কত টাকা, সে 3 টাকা পেলে, 4 টাকা পেলে, 30 টাকা পেলে, যাই পাও তোমার ওখানে অ্যাকাউন্টে দেখবে অ্যাড হয়ে যাবে। হলো, আবার 3 মাস পরে দেখবে আবার টাকা অ্যাড হবে, যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে তার যতটা ইন্টারেস্ট হোক সেইটা অ্যাড হবে। বোঝা গেল কি বলেছে? এবার দেখবে তোমরা লক্ষ্য করবে ওখানে গিয়ে, ওই যে 3 মাস পরে তোমার ধরো 3 টাকা যে অ্যাকাউন্টে ইন্টারেস্টটা এসছে, সেটা কিন্তু পরের বারে তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তোমার অ্যাকাউন্টে ধরো 1000 টাকা ছিল, দেখবে তোমার অ্যাকাউন্টে এখন দেখাচ্ছে 1003 টাকা। তার মানে ওই যে ইন্টারেস্টটা অ্যাড হয়ে গেল, পরের যত মাস তোমার সুদ ক্যালকুলেট হবে 103 টাকা, 1003 টাকার উপরে করতে হচ্ছে, তাই না? আবার দেখো 3 মাস পরে আবার ধরো তোমার 3 টাকা বা 3 টাকা 30 পয়সা সুদ এলো, বোঝা গেল? তাহলে সেইটা আবার অ্যাড হয়ে গেল, হয়ে গিয়ে তখন হয়ে গেল 1006 টাকা 30 পয়সা। তাহলে সেই টাকার উপরে আবার ইন্টারেস্ট হবে, অর্থাৎ 3 মাস অন্তর। তাহলে বলবে স্যার 3 মাস অন্তর কি করে ক্যালকুলেট করবো, এটা তো ইয়ারলি। তাহলে 3 মাস অন্তর বা 4 মাস অন্তর বা 6 মাস অন্তর যদি বলে, তখন আমরা করব কিভাবে? বোঝা গেল কি বলেছে? তাহলে সেইগুলো আর একবার সুদ হিসেবে আমরা দেখে নেবো সূত্র, সেটা মুছে দিলাম কিন্তু, লাগছে না তো? আচ্ছা চলো, তাহলে এবারে যেটা দেখবো সেটা দেখো ভালো করে একটুখানি এবারে লক্ষ্য করো। এবারে আমরা ভাগ করছি, অর্থাৎ যদি 6 মাস অন্তর সুদ দেয়, মানে সুদের হিসেব করে 6 মাস অন্তর হলে, যেটাকে বলছে পর্ব। পর্ব কত হবে? 6 মাস অন্তর যদি ক্যালকুলেট করি, কবার করব আমরা? পর্ব 2। তাহলে হলো, তাহলে বলছে তখন সমূল চক্রবৃদ্ধি কত হবে? এর একটা সূত্র আমরা ক্যালকুলেট করতে পারি, না হলে করতে খুব কষ্ট হবে। সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কি হবে না, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n, এত টাকা। হলো, আগে লিখি তারপরে বলবো কিভাবে মনে রাখবো। এবারে যদি 4 মাস অন্তর বলে, আচ্ছা এটা 3 মাসটাকে অফ করে ফেলেছি, 4 মাসও এখানে অফ হয়ে যাচ্ছে, এত অন্তর হলো। অর্থাৎ তাহলে পর্ব কটা হচ্ছে দেখে নাও, মানে তোমাকে পর্ব মানে কতবার হিসেব করতে হচ্ছে 1 বছরে, সেইটা তোমাকে দেখতে হবে। দেখো আমি যদি এটাকে 1 বছরের একটা দাগ ভাবি, তাহলে 6 মাস অন্তর যদি হিসেব করি, তাহলে মাঝখানে একবার হিসেব করতে হচ্ছে। তাহলে এই হচ্ছে 6 মাস আর এই হচ্ছে 6 মাস, তাহলে এই দেখো এখানে এসে একবার হিসাব, এখানে একবার হিসাব, তাহলে দুবার করতে হচ্ছে। তাহলে ওই জন্য পর্ব আমরা বলছি 2। আবার একইভাবে দেখো 4 মাস অন্তর, তার মানে এখানে যদি আমরা 12 মাসের একটা দাগ টানি, তাহলে একে 4 মাস অন্তর করতে গেলে কত 3বার করতে হচ্ছে। দেখো 1বার 2বার 3বার, এটা 4 মাস, এটাও 4 মাস, এটাও 4 মাস, তবে তো 12 মাস হবে। তাহলে 1 বছরে কবার হিসেব করতে হচ্ছে? 3বার। তাহলে পর্ব হচ্ছে 3। হলো, তখন সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে না, পি ইন্টু 1 প্লাস r/3 বাই 100 হোল টু দি পাওয়ার 3n, হলো এত টাকা। এবারে বলছি যদি 3 মাস অন্তর হয়, তাহলে পর্ব কটা হবে? 4বার, 4 পর্ব 4, হলো। তাহলে তখন সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে না, পি ইন্টু 1 প্লাস r/4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n, হলো। আর একটা আছে, সেটা হচ্ছে 2 মাস অন্তর যদি হয়, তাহলে 6বার করতে হবে। এবারে দেখো লেখাটাকে বলে দিই কিভাবে আমরা সূত্রটাকে মনে রাখছি। অর্থাৎ আগে যে সূত্রটা পড়েছিলাম ফার্স্ট সূত্র, সেই সূত্রটা ধরেই সব অঙ্ক কিন্তু চলছে। দেখো যখন পর্ব যতগুলো হবে, শুধু আমরা মনে রাখবো এখানে সূত্রে r/, তত হবে n এর সঙ্গে তত গুণ হবে। দেখো এখানে পর্ব 2 ছিল, r/2 n এর জায়গায় 2 গুণ 2n। যখন পর্ব হয়ে যাচ্ছে 3, তখন দেখো r/3 আর পাওয়ারে চলে যাচ্ছে 3n। যখন যাচ্ছে পর্ব 4, তাহলে তখন r/4 আর এখানে চলে যাচ্ছে 4n। তার মানে আমাকে ওই সূত্র, মেন যে সূত্র ছিল 1 পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রটাই কিন্তু এখানে সব জায়গায় লাগছে, শুধুমাত্র পর্বটার উপরে বেস করে। বোঝা গেল? এখানে দেখো পর্ব 1 বছর ছিল, তাই r/1, তার মানে আর হয়েছে, আর 1 ইন্টু n মানে কত n। তাহলে সেই জন্য পর্বগুলো যেমন হবে সেই অনুযায়ী সূত্র হবে।
বোঝাতে পারলাম? এবারে আর লেখালাম না, পর্ব যেমন বলবে, তোমাকে যদি 2 মাস অন্তর বলে তাহলে পর্ব হবে 6, তাহলে এখানে হয়ে যাবে r/6, এটা হয়ে যাবে 6n। বোঝাতে পারলাম? তাহলে এটা লিখে নাও, পরপর আলাদা আলাদা করে লিখবে, লিখে রাখো। আর একটা সূত্র আছে, সেইটা লিখে আমরা অঙ্কতে যাব। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে লেখো কিন্তু বাবা। চলো, তাহলে এরপরে আর একটা এই চ্যাপ্টারের সূত্র আছে, ওইটা শিখে নিয়ে আমরা চলে যাব অঙ্কতে। দেখো এখানে আর একটাই সূত্র কি আছে না, এবারে হচ্ছে গিয়ে সুদের হার যদি পরিবর্তন হয় প্রতি বছর, তার মানে আমরা এখানে নোট ডাউন করে উপরে হেডারে সুদের হার পরিবর্তন হলে, সুদের হার যদি পরিবর্তন হলে, অর্থাৎ এতক্ষণ যেগুলো করেছি সবেতে কি ছিল, সুদের হার কিন্তু ফিক্সড, তাই না? অর্থাৎ যে দেখো আমি যদি 10% সুদের হার নিই বা r% সুদের, প্রতি বছর সেটা একই থাকছে। কিন্তু এবারে বলছে সুদের হার ধরো পরিবর্তন হচ্ছে, তাহলে কি হবে? তাহলে আমরা সুদের হার পরিবর্তন মানে এরকম দেখাচ্ছে, প্রথম বছর সুদের হার সমান আমরা ধরে নিচ্ছি r1%, কত জানি না, r1 প্রথম বছরে। দ্বিতীয় বছর সুদের হার r2%, তৃতীয় বছর সুদের হার r3%, এরকম করে আছে, আমরা 3টে নিলাম, যত খুশি থাকতে পারে। হলো? তাহলে বলছে, তাহলে এটা যেহেতু 3 বছর বলেছে, তাহলে আমরা লিখবো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। আমরা একইভাবে অ্যাড করে দিলাম সমূল চক্রবৃদ্ধি। কত হবে না, ইকুয়ালস টু, দেখে নাও একটুখানি বাবা, p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 ইন্টু 1 প্লাস r3/100। যদি এরকম 4টে থাকে, পরেরটা আবার লিখতে হবে। এবার দেখো প্রতিটা কিন্তু 1 বছর করে, তাই পাওয়ারে সব কিন্তু 1, পাওয়ারে কিছু বসবে না, কিন্তু শুধুমাত্র 1 প্লাস r1/100, আর p কিন্তু একটাই থাকবে, p সবাই থেকে গুণ করে দিও না। বোঝা গেল কি বলেছি? তাহলে p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু আবার 1 প্লাস r2/100 ইন্টু আবার 1 প্লাস r3/100। যদি 4 থাকে তাহলে আবার লিখতাম 1 প্লাস r4/100। যদি 5 থাকে তাহলে তারপরে আবার লিখতে হতো 1 প্লাস r5/100। এরকম যত বছর বলবে করবো আমরা। তবে আমাদের সিলেবাসে হাইস্ট 3ই আছে, তাই 3টে করে রাখাই ভালো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো এই পর্যন্ত করে নাও, তারপরে আমরা অঙ্কতে যাব এবার। আচ্ছা চলো, তাহলে এবারে আমরা অঙ্কতে ঢুকবো, অর্থাৎ 6.1-এ 112 নম্বর পেজে যে অঙ্ক আছে, দেখো 112 পেজ খোলো সবাই, দেখো ওখানে অঙ্ক আছে। তাহলে অঙ্কগুলো আমরা একটা দুটো করে দেখি পারি কিনা, কি সমস্যা হচ্ছে বা কি হচ্ছে দেখে নেব। তাহলে দেখো 6.1-এ অর্থাৎ একের দাগের যে অঙ্ক আছে, আমরা ফার্স্ট অঙ্কটা করব একের দাগ। তার মানে আমরা লিখছি কোষে দেখি 6.1। তাহলে এই কোষে দেখি 6.1-এর একের দাগের অঙ্কটা করব। দেখো তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম, অঙ্কটাকে ভালো করে পড়বো, প্রত্যেকটা অঙ্ককে, যেহেতু আমরা বলেছিলাম ভাষার অঙ্ক, ভালো করে অঙ্ক পড়তে হবে, কি দেওয়া আছে আর কি বের করতে বলেছে সেটুকুটা আমাকে ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। বলছে আমার কাছে 5,000 টাকা আছে। কত টাকা আছে? 5,000 টাকা আছে। এবারে কি বলছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তার মানে কোন টাকাটা জমা রেখেছে? 5,000 টাকা। তাহলে আসল কত এখানে? 5,000। তাহলে আসলটাকে আগে লিখে ফেলবো, যেটা পেয়েছি। তাহলে আসল যেটাকে আমরা পি ধরেই, সেটা ইকুয়ালস টু কত? 5,000। একক কিন্তু অবশ্যই দেবে, তার মানে 5,000 টাকা হয়ে গেল ফার্স্ট। আচ্ছা পরে চলে যাই, বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে কত সুদের হার? কত? 8.5%। তাহলে এখানে লিখবো সুদের হার যেটাকে আমরা আর ধরছি, সেটা কত? 8.5%। হলো? আচ্ছা এরপরে চলে যাই, 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা। তাহলে 2 বছর মানে এখানে সময় কত পাবো আমরা? সময় n, এখানে n ধরা হয় কিন্তু, মনে আছে তো? সময় এখানে n, তাহলে n সমান কত? 2 বছর। এই ক্লিয়ার? তাহলে এবারে দেখো আমাকে বইতেই বলেছে সুদে আসলে মানে তার নাম কি? সমূল চক্রবৃদ্ধি। এবারে দেখো ঠান্ডা মাথায় একটু ভাবতে শুরু করো যে স্যার এইটা তো এখানেও ছিল, আর সরল সুদের ক্ষেত্রেও এরকম ছিল, তাহলে অঙ্কে কি করে বুঝবো কোনটা সরল সুদে করতে হবে, কোনটা চক্রবৃদ্ধি সুদে? বুঝবো কি করে? হ্যাঁ সরল সুদে বছর ছিল না, তাহলে
এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে। এই তো চক্রবৃদ্ধি সুদে দেওয়া আছে তো। একদম কোশ্চেনে দেখো 8.5% চক্রবৃদ্ধি সুদের হার ওখানে উল্লেখ করা আছে চক্রবৃদ্ধি সুদ বলে। মানে এইভাবে মেনে নিও না যে স্যার আমরা 6.1 করছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক চ্যাপ্টার, তার মানে যা হবে চক্রবৃদ্ধি সুদই তো হবে। কিন্তু না বাবা, পরীক্ষায় তো আর লেখা থাকবে না ব্যাকেট দিয়ে এটা 6.1 কোষে দেখির অঙ্ক, বলা থাকবে না, শুধু অঙ্ক থাকবে ঢালাও। তাহলে আমাকে অঙ্ক দেখে বুঝতে হবে আগে সেটা সরল সুদ করতে বলেছে না চক্রবৃদ্ধি সুদ করতে বলেছে। না আমরা দেখে নিলাম এখানে চক্রবৃদ্ধি সুদই বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আমাদের কি নিয়ম ছিল? অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি হলো। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে কি ছিল আমাদের? সূত্রটা আগে লিখবো তোমাদের সুবিধার্থে, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এত টাকা, তাই তো? তাহলে জাস্ট মানগুলো উপরে আছে ওখান থেকে নিয়ে নিচে বসিয়ে দেবো শুধু। তাহলে চলো, তাহলে পি এর জায়গায় কত বসাবো? 5000। 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো? 8.5, আর নিচে কত বসবে? 100 হোল টু দি পাওয়ার কত? 2, এত টাকা। এবারে এইটাকে সমাধান করলে আমরা উত্তর পাবো, বোঝা গেল? এটার পয়েন্ট তুলে দেবো, তাহলে নিচে কত আসবে? 10 ইন্টু 10, তাই তো? তাহলে 5 দিয়ে কাটাকাটি করে দাও যদি সুবিধা পাও তুমি। 5 দিয়ে 10, আর এটা 5 একে 5, আর 5 সাথে 35, তার মানে 17, তাই তো? ঠিক লিখেছি তো? তাহলে আমরা পেলাম কত? আর একবার লিখে ফেলি, 5000 1 প্লাস 17/200, এত 2, এত টাকা হলো। এবারে দেখো ভালো করে একটুখানি দেখবে এটা। তাহলে 5000, এবার এইটাকে যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে সুবিধা পাবে কি, সবসময় দেখো লেফটে 1ই থাকবে, লেফটে কখনো কিন্তু 1 ছাড়া অন্য কিছু আসবে না। তাই চোখ বন্ধ করে এই দুটো যা আছে ওই দুটো যোগ হয়ে উপরে বসবে, তার মানে এখানে কত আসবে? 217। মনে থাকবে আমি কি বললাম সব সময় কিন্তু, এই যে 17, তো 85 কেটে 17 আছে, তাই এটাই তো দেখবো আমি, উপরে আর দেখছি না। 17/200, তো তার মানে এইটার এইটা যোগ হবে সব সময়, খেয়াল থাকবে, মাথায় থাকবে তো না থাকবে না? হ্যাঁ হ্যাঁ, 200 তো লিখবো, আমি উপরেরটার কথা বলছি আগে। সবসময় উপরে কত বসবে? এই দুটো অ্যাড হয়ে, যেহেতু সামনে লেফটে 1 আছে বলে, তাই সব অঙ্কের ক্ষেত্রে লেফটে কিন্তু 1 থাকবে, কারণ সূত্রেই তো 1 আছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে 200 আর 17 যোগ হয়ে 217 বাই কত? 200 হোল টু দি পাওয়ার n, মানে কত? 2 টাকা। আচ্ছা, এর সমাধানটা আমি এখানে করে দিলাম, তোমরা কিন্তু নিচে নিচে করো, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসবে? 5000 ইন্টু, তাহলে এবারে 217 স্কোয়ার করতে হবে, তাই তো? 217 স্কোয়ার মানে 217 ইন্টু 217, আর নিচে 200 স্কোয়ার করতে হবে। 200 স্কোয়ার মানে কত? 2 2 4, আর 4টে শূন্য, করবো না। তাহলে আমরা কি আছে? স্কোয়ার আছে, দুবার লিখবো, 217/200 ইন্টু 217/200। যদি গুণ করি পরে করব, কারণ এখানে কাটাকাটি হতে পারে, তাই গুণ করলে কাটাকাটি করতে হবে, আবার ভাঙতে হবে, বেকার কেন, গুণ করবোই না, রেখে দিই আগে। তারপরে আমরা যদি এখানে কিউব থাকতো তাহলে 3বার করতাম, এই গুণটাকে 3বার লিখতাম, দিয়ে কাটাকাটি করার পরে তারপরে গুণ করবো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে চলো, দুটো শূন্য, এই দুটো শূন্য কমিয়ে দিলাম, আবার দেখো একটা শূন্য, এই একটা শূন্য কমিয়ে দিলাম, হলো। বাকি আর কিছু আমার করার নেই। আছে 217, এখানে তো 2, আর এখানে দেখো যা আছে কোনো কিছু আর করতে পারবো না, কারণ এখানে 5 আছে। ও 5 4 20, কাটাকাটি যেতে পারে, তাই না? তবে 5 4 20 কাটলে তোমারই সমস্যা আরো বাড়বে। যদি এখানে খুব একটা সমস্যা হবে না, কিন্তু পরের অঙ্কগুলোতে বাড়বে। কাটাকাটি অনেক সময় করবো না কিন্তু আমরা, কেন বলছি দেখো, তুমি 5 4 20 করলে, 20 করলে এখানে 4 থাকছে, 4 আর এই 2 গুণ করলে কত হবে? 8, উপরে যা গুণ হবে 8 দিয়ে ভাগ করতে হবে, দশমিক অ্যান্সার আসবে বেশিরভাগ এই সব অঙ্কে। বোঝা গেল কি বলেছি? তাহলে 8 দিয়ে ভাগ করা কিন্তু কঠিন, কিন্তু দেখো আমি যদি 5 এখানে রেখে দিই, গুণ করলাম, 2 2 4 মানে 40 হলো, তাহলে 4 দিয়ে ভাগ করে দশমিক একটা সরিয়ে দেবো, 10-এর জন্য একটা শূন্যের জন্য বাম দিকে একটা সরে যাবে, তো সেটাও করতে পারি। তবে এখানে যেহেতু 8 আছে, সেই 4 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে করবো, তাই আমরা কাটাকাটি করে দিচ্ছি, কিন্তু পরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে 5 4 কত? 20। তাহলে আমরা পেলাম কত অ্যাকচুয়ালি? না 217 গুণ করতে হবে। তাহলে চলো গুণ করে ফেলি, এখানে 217 গুণ করো, কত হচ্ছে বলবে আমাকে, ঠিক আছে কিনা। 7 7 49, 9 হাতে 4, 7 1 7 4 11 1 হাতে 1, 7 2 14 আর 1 15, একসাথে 7, 1 1 1, আর 1 2 2, তাই তো নাকি? আর 2 দিয়ে করলে 2 7 14, হাতে 1, 2 1 3, আর 2 2 4, তাহলে যোগ করলে কত হচ্ছে? 9, 7 1 8, 5 5 10 0, হাতে 1, 2 2 4 3 7 4, তাই তো? 47 0 8 9, 47 0 8 9,
আর নিচে কত আসছে 4 2 8, তাহলে 8 দিয়ে আবার একে ভাগ করতে হবে। আচ্ছা এখানেই করি, তাহলে 8 6 48, বেশি হয়ে যাচ্ছে, 8 5 40, তাই তো? তাহলে 47 থেকে 40 বাদ দিলে কত 7, 7 আর 0 70, তাহলে 8 দেখো 8 আসতে 64, তাহলে 8 আসতে 64, 70 থেকে 64 বাদ দিলে 6, 6 আর 8 68, আবার 8, 8 আসতে 64, তার মানে 4 49, তাহলে 8 5 40, 8 6 48, 8 6 48, 1 পেলাম পয়েন্ট, 0 এলো 10, 8 1 8, তারপরে 2 2 থাকবে, 10 থেকে 2 8 বাদ দিলে কত 2, 2 পয়েন্টের জন্য আবার 0 পাবো 20, তাহলে 8 2 16, তারপরে 4 পয়েন্টের জন্য আবার 0 পাবো 40, 8 5 40, হলো এত টাকা। এবারে এইটাকে রাউন্ড অফ করে দিতে পারো, রাউন্ড অফ মানে মনে রাখবে টাকা সবসময় দশমিকের পরে দুটো ডিজিট নেই, আমরা পরের ডিজিট নিই না, কিন্তু তার জন্য একে রাউন্ড অফ করে দিতে হবে, 5886.13 প্রায় এত টাকা, বা এত টাকা প্রায়, প্রায় কথাটা লাস্টেই দেখো, বোঝা গেল? মনে রাখবে এটা রাউন্ড অফ কিভাবে করা হয় মনে আছে, শিখিয়েছিলাম কিন্তু। এই যে যতদূর রাউন্ড অফ করতে চাইছি তার পরের অঙ্কটা যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নিতে হয়, বোঝা গেল কি বলেছি? তাহলে যেহেতু এটা 5 আছে তাই 1 যোগ হয়ে এটা 3 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? উত্তর একবার কিন্তু চেক করে নিও, অনেক গুণ আছে তো বড় বড়, চেক করে নিও একবার উত্তরটা। হয়েছে হয়েছে, এদিকে তাকাও এবার। তাহলে এখানে আর একটা কথা বলার ছিল, তাই তোমাদেরকে শুনতে বলছি একটুখানি, সেটা হলো দেখো এখানে আমরা এটা যেটা বের করেছি সমূল চক্রবৃদ্ধি, এই অঙ্কটাই পরীক্ষায় পড়ে কিন্তু অনেক সময় চক্রবৃদ্ধি সুদ বলে দেয়, যে চক্রবৃদ্ধি সুদ কত, এখানে যেমন বলেছে সুদ আর আসল কত, তাহলে এই অঙ্কটাই পরীক্ষায় পড়ে অনেক সময় কি চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমরা করব কি করে? না, উত্তর চেয়েছিল সুদ আর আসলে মোট কত টাকা পাবো, তাহলে সুদ আর আসল মিলেই তো সমূল চক্রবৃদ্ধি হয়, তাই আমরা সমূল চক্রবৃদ্ধি বের করেছি, এটাই অ্যান্সার হয়ে গেছে। কিন্তু আমাকে যদি বলতো কোশ্চেনে ওখানে লাস্টে লিখে দিত চক্রবৃদ্ধি সুদ কত, তখন কি আমরা এটাই করতাম নাকি আরো কিছু করতে হতো? তাহলে এইটা থেকে তখন 5000 মাইনাস করতে হতো কিন্তু, অর্থাৎ আসল বাদ দিতে হতো, হ্যাঁ বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের কাছে কি চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তাই এই অঙ্কগুলো ভালো করে খেয়াল করবে, অঙ্কে কি বলছে, মানে যখন অঙ্কটা বলছে তার অ্যান্সার কি চাইছে, এইটুকুটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো, বোঝা গেল? অর্থাৎ অনেক সময় আমি বারবার বলছি, কিন্তু আগের দিনও ক্লাসে বলেছিলাম যে চেনা অঙ্ক পড়ে কিন্তু নিচে কোথাও একটুখানি চেঞ্জ থাকবে, সেটাই আমরা অনেক সময় ওভারল্যাপ করে চলে যাই, কারণ চেনা অঙ্ক পড়লে দেখবে আমরা ন্যাচারালি কিন্তু তাই করি, তোমাকে দেখবে একটা যদি সেন্টেন্স পড়তে দেওয়া হয় দেখবে সেন্টেন্সের মধ্যে তুমি সবই অক্ষর জানো, তাও দেখবে একটা দুটো ওয়ার্ড ভুল পড়ে যায় অনেক সময়। কেন বলো তো কি বাবা? না অনেক সময় কি হয় দেখবে সেন্টেন্স যে আমাদের ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডটা ধরো দেখা যাবে 5টা লেটার দিয়ে তৈরি হয়েছে, হলো তার মধ্যে দুটো ওয়ার্ড পড়লে তুমি তাকালে দুটো ওয়ার্ড চোখে পড়লো, ব্রেন সঙ্গে সঙ্গে ফাংশনাল ক্রিয়েট করে নেয়, নিয়ে তোমার চেনা এর আগে ওই দুটো যে লেটার দিয়ে কোনো একটা ওয়ার্ড ও সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, হলো বাকি আর ওয়ার্ড তুমি ওয়ার্ডের অংশটা তুমি দেখলে না, তুমি ওভারল্যাপ করে পরের ওয়ার্ডে চলে গেলে। বোঝা গেল কি বলেছি? কেন না ব্রেন অনেক তাড়াতাড়ি ওই ফাংশন গুলো নিয়ে নেয়, তা সেই জন্য তোমাকে ভাবতে হবে যখনই চেনা অঙ্ক 2 লাইন তুমি পড়ছো না তখন মনে হবে ও আচ্ছা এ তো সেই একের দাগের অঙ্ক বইয়ের, এ তো আমার জানা, ওই তো সেই 5886 দশমিক একটা অ্যান্সার আসবে। এবার যখন তুমি দেখবে তুমি আর অঙ্ক কিন্তু পড়লে না, লাস্টে কি অ্যান্সার চাইছে তুমি অঙ্ক করে এইটা যখন চলে এলে তুমি একদম কনফিডেন্স পেয়ে গেলে যে না এই তো হ্যাঁ এটাই অ্যান্সার আছে আমার, দিয়ে করে দিয়ে চলে আসবে, স্যার দেখবে তোমার থেকে যা নম্বর ছিল 2 নাম্বার হয়তো বা 1 নাম্বার কেটে নিয়েছে। এবার তুমি তখন প্রথমের দিকে ধরা খুবই মুশকিল, পরের দিকে গিয়ে যখন ধরতে পারবে তখন অবাক হয়ে যাবে, যা এটা লিখলাম না তার জন্য 2 নম্বর কেটে নিল। এই তার জন্য খুব ভালো করে অঙ্ক পড়তে হবে বাবা, বোঝা গেল? সেই গরুর রচনার মানে গরুর অঙ্ক, গরু মহিষের অঙ্ক তোমাদেরকে মনে গল্প বলেছিলাম একবার, মনে আছে? আমাদের 5 এ গরু মহিষের অঙ্ক ছিল, বলেছিলাম। আচ্ছা চলো তাহলে এরপরে আমরা চলে যাই, একই অঙ্ক দেখো 2 এর দাগের অঙ্ক একই পড়ে দেখো, সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে, যেখানে আসল 5000 টাকা, সুদের হার 8% আর সময় 3 বছর, তাহলে এটা বাড়িতে করতে পারবে নিঃসন্দেহে। আচ্ছা 3 এর দাগের অঙ্ক দেখো, 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি আর সুদে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাবেন,
তাহলে এখানে দেখো এই যে উল্লেখ করে দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তার মানে এখানে সমূল চক্রবৃদ্ধি বের করে তোমাকে আসল বিয়োগ করতে হবে, কিন্তু যেটা আসল 2000 টাকা ছিল। একই অঙ্ক, সেম অঙ্ক। পরে 4-এর দাগেও দেখো সেম অঙ্ক, 30,000 টাকা 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে পারবো। আচ্ছা 5-এর দাগে দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? বলো, এইটা বলো, এইটাই আজকে করে তোমাদের বাড়ির অঙ্ক দেব। বলো সৃজন, কিভাবে করব? বলছে 5% চক্রবৃদ্ধি আর সুদের 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2.5 বছর 2.5 দিয়ে দেবো। 2.5 মানে পয়েন্টে করতে বলছো তুমি, কিন্তু ভালো করে ভেবে দেখো বাবা। স্যার ওখানে 6 মাস করেও দেওয়া যাবে 5 বার। না 6 মাস পর্ব বলেনি তো তোমাকে, চক্রবৃদ্ধি সুদের হার তো বলে দিয়েছে 5% চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক, বার্ষিক মানে ওটা বছরে হিসেব করতে বলছে, তোমাকে 6 মাস বলেনি বাবা। পর্ব 6 মাস বললে তখনই তুমি 6 মাস করতে পারবে, বার্ষিক বলে দিয়েছে মানে বছরেই করতে হবে। তাহলে করব কিভাবে বলতে পারবে কেউ? দেখো কি প্রবলেমটা আসতে চলেছে আমাদের এখানে, অঙ্কটা কি প্রবলেম, যে স্যার এমনি আমরা এন এর জায়গায় তো 2 পূর্ণ 1-এ 2 বসিয়ে দেবো, দিয়ে 2 2 4 5/2 হবে, তো সমস্যা কি ছিল? হবে না অঙ্ক। কেন হবে না? কারণ জানতে হবে আমাকে। কারণ হচ্ছে কি, দেখো ভালো করে একটু ভেবে দেখো, এই আমি যদি স্ল্যাব ভাবি পুরোটা, তাহলে এখান থেকে এইটা 1 বছর, এখান থেকে এইটা 2 বছর, এটা টোটাল 3 বছরের আমরা স্ল্যাব বানিয়েছি। এখান থেকে এইটা পুরোটা কত? 3 বছর। বলো ক্লিয়ার? এবার 2.5 বছর মানে ভেবে দেখো, এইখান থেকে এইটুকুটা হিসাব করলাম, প্রথম হিসাব, সুদ যা ক্যালকুলেট হলো এখানে গিয়ে অ্যাড হয়ে গেল, হলো। দ্বিতীয় বছরের জন্য আসল হলো 2 বছরেও আমরা ক্যালকুলেট করলাম, এখানেও একটা সুদ বেরোলো, এইটা গিয়ে এখানে গিয়ে অ্যাড হয়ে গেল। কিন্তু ভালো করে দেখো, এখানে বলছে বার্ষিক সুদের হার 9%, তার মানে পুরো বছরে 9 পাওয়ার কথা, 6 মাসে কত পাবে? সে তো 6 মাস টাকা রেখেছে, 2.5 বছর মানে 6 মাস রেখেছে না, তাহলে কত পাবে? কি করে বুঝলে? সুদের হার ওরকম হাফ হয় নাকি? তাহলে সেটাই হচ্ছে কি, এখানে খুব বড় একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে এইখানে। কি করব এই 6 মাসের জন্য, যেখানে এইখানে গিয়ে তুলে নিচ্ছে টাকাটা সে, তাহলে নিশ্চয়ই তুমি 9% সুদ তাকে দেবে না? দেবে কি? তোমাকে যেটা বইতে বলেছিল 9%, 5%, তাহলে 5% সুদ নিশ্চয়ই তুমি দেবে না। তাহলে কত দেবে অ্যাকচুয়ালি? ও বলছে স্যার তাহলে 2.5% দেবো, হাফ দিয়ে রাখছে যখন। কিন্তু না বাবা, 2.5% কখনো হবে না, বোঝা গেল? তাহলে করব কিভাবে, অঙ্কটা হবে কিভাবে, ভালো করে ভেবে দেখো। করব কিভাবে? এই পর্যন্ত তোমাকে চক্রবৃদ্ধি সুদ লাগাতে হবে, হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ, এখানে এসে সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে, সুদ আর আসল, পরে হাফ বছরের সরল সুদ বের করতে হবে, আর চক্রবৃদ্ধি হবে না। কেন? ও পুরোটা তো 1 বছর কমপ্লিট করলোই না, যদি করতো তাহলে চক্রবৃদ্ধি সুদ হতো, কিন্তু ওই হাফ বছরের জন্য তোমাকে সরল সুদ বের করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি কি বলেছি? তাহলে চলো আমরা করি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে 2 বছর ধরে ও চক্রবৃদ্ধি সুদ বের করব, করার পরে সমূল চক্রবৃদ্ধি করার পরে ওটাই হাফ বছরের সরল সুদ বের করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? দেখো সরল সুদ করে এসেছি বলে আমাদের চক্রবৃদ্ধি সুদে সরল সুদও লাগাতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তা কখনোই কিন্তু প্রতিবাদে নেমে পড়ো না আবার, যে স্যার আমরা চক্রবৃদ্ধি সুদের করছি অঙ্ক, সরল সুদ কেন করবো স্যার? আন্দোলন, এখন সব আন্দোলনে চলছে সব, ঠিক আছে? জল না পেলেও আন্দোলন করবে তোমরা কদিন বাদে, জল নাই কেন, আন্দোলনে নেমে পড়ি। তাহলে এই আন্দোলন এখন চলে এসছে সবাই, ঠিক আছে? তা চলো যাই হোক, তাহলে আমরা কত দাগ, 5-এর দাগের অঙ্ক না? হ্যাঁ 5-এর দাগের অঙ্ক। তাহলে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে বলে লিখবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করছি না, সময়টাকে 2 বছর করে নেব, নিয়ে আসল বের করব, আসল লিখবো। তাহলে আসল আমাদের কাছে পি কত টাকা, বলো কত টাকা সে নিয়েছিল? আর 80,000 টাকা, 2,000, তাহলে 80,000 টাকা, 4টে শূন্য দেখে নাও, কিন্তু শূন্য এদিক ওদিক হলে অঙ্ক কিন্তু এ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তাহলে আসল হয়ে গেল, সুদের হার লিখবো, তাহলে সুদের হার যেটাকে আমরা আর ধরি, সেটা আমাদের কাছে কত, কত বলো? 5%, হলো। আচ্ছা এখানে সময় লিখবো আমরা, সময় যেটাকে এন ধরি, সেটা কত? 2 বছর, 2.5 বছর আছে, তাকে ভেঙে নিলাম 2 আর হাফ, ওই জন্য প্রথম ক্ষেত্রে লিখেছি। তাহলে প্রথম 2 বছর আমরা আগে ক্যালকুলেট করব, হলো ক্লিয়ার? তাহলে অতএব এখানে কি লিখবো, সমূল চক্রবৃদ্ধি, এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত আছে দেখে নেব। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত আসবে, সমূল চক্রবৃদ্ধি বলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন,
তাই তো? দেখে নাও, আর এর পাকনা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে 80,000, 4টে শূন্য, 1 প্লাস আর মানে কত 5 বাই 100 হোল টু দি পাওয়ার কত n, n মানে কত 2। দেখে নাও এত টাকা। এবারে দেখে নাও একটুখানি ভালো করে বুঝবে এখানে। মাইনাস কোথায় আসবে? এই সমল চক্রবৃদ্ধি লিখছি বাবা। তাহলে এখানে চলো 80,000 থেকে গেল। এইবারে দেখো এখানে কেউ কিন্তু কাটাকাটি করবো না, কাটাকাটি করলে বিপদ বাড়বে কিন্তু। কারণ দেখো এখানে শূন্য আছে, এই শূন্যগুলো কাটতে সুবিধা হবে। তাই তুমি যদি কাটাকাটি করো এখানে 20 চলে আসবে, ওই 2কে আবার ভাগ করতে হবে পরে গিয়ে, যদি কাটাকাটি না যায় পয়েন্ট বানাতে হবে। তাই নিচে সবসময় 100, 1000 যা থাকুক ওগুলো রেখে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? তাহলে চলো এখানে যোগ করলে কত হবে তাহলে? তাহলে 100 প্লাস 5 বা 105 লিখে দিতে পারি ডাইরেক্ট, বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাই তো? তাহলে আমরা 80,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 দুবার লিখলাম যেহেতু স্কোয়ার আছে। তাহলে দেখো 4টে শূন্য কেটে যাবে, 1টা 2টো 3টে 4টে, 1 2 3 4। দেখো কাটাকাটি শেষ হলো। তাহলে এবার গুণ করো। এখানে কিন্তু গুণগুলো একটু বড় বড় হবে বাবা। 105 105 গুণ করতে হবে, সঙ্গে এই যে 105 আর 105 গুণ করতে হবে, তাই তো নাকি? 5 5 এ 25 আর কত এইটা হচ্ছে নাকি দেখো তো গুণ করলে, ওটাই হবে। বুঝলে কি করে? আপনি করেছেন না? পাকামো করা দেখে নি একবার। 105 105 5 5 এ 25 এ 5 2 নেমে গেল, 5 একে 5 0 0 0 5 0 1 5 2 10 1 1। হ্যাঁ ঠিক আছে, বললাম ঠিক আছে। তাহলে তার সঙ্গে 8 গুণ করতে হবে আবার, তাই তো? এটার সঙ্গে 8 গুণ করো। 8 5 এ 40 এর 0 হাতে 4, 8 2 16 আর 4 এ 20 0 হাতে 2, 2 থেকে যাবে 88। তাহলে 88,200, 88,200 হলো। তবে এই গুণটা একবার একটু দেখে নাও, গুণটা কিভাবে করলাম বলে রাখি। এটা একটা ফরমেশন আছে বাবা, যে কোনো কিছু যদি শেষ ডিজিট 5 থাকে সেরকম সংখ্যা দুবার গুণ করলে সহজে আমরা গুণ করতে পারি। সেম ডিজিট যদি থাকে, অর্থাৎ তুমি যদি 25 25 গুণ করো তাহলে আমরা পারবো সহজে গুণ করতে। যদি দেখো 85 85 গুণ করো, যদি শেষে 5 থাকে এবং সেম, এই দুটো গুণ করার নিয়ম আছে একটা। হ্যাঁ বলো। তো সেটাই তো এখানে করেছি, তুমি কই বললে না? তাহলে এখানে 5 5 এ 25 বসে গেল, আর এই যে সেম ডিজিট আছে এটা এক বাড়িয়ে নিতে হয় একটাই, তাহলে 9 আর 8 এ 72, তাহলে হবে এইটা 72 25। বোঝা গেল? মানে প্রথমটাই যা গুণ হবে থেকে যাবে, আর সেকেন্ডের গুণের সময় এক বাড়িয়ে নিয়ে পরেরটার গুণ, তার মানে 3 দিয়ে 6 625। বোঝা গেল? এগুলো সহজে একটু গুণ করার, আর কিছু না। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরো ভালো। বুঝতে পারলে বাবা? হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো। কারণ কেন, যখন তখন মাথা ডিস্টার্ব হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি কত পেলাম? 88,200। অঙ্ক কিন্তু শেষ হয়নি এখনো, এটার প্রথম পার্ট হলো, এখনো হলো 2 বছরের হলো, এখনো হাফ বছর বাকি আছে। সেই হাফ বছরের সরল সুদকে বের করতে হবে। বোঝা গেল কি বলেছি? তাহলে আমরা সেটা এখানে করছি, আর অতটা লিখবো না তো, যেহেতু সেকেন্ড পার্ট না। তাহলে এখন লিখবো, এখন 1/2 বছরের সরল সুদ, সরল সুদ এইটা বের করব। হলো? তাহলে আই সমান কি লিখবো আমরা? সরল সুদ আই সমান ছিল, সূত্র মনে আছে? আই সমান PRT/100। বাহ, তার মানে পড়াশোনা হচ্ছে। তাহলে পি মানে কত হবে এখন? এইটা 2 বছর শেষে যেটা এসছে 88,200 ইন্টু আর মানে কত? সুদের আর একই আছে 5, আর সময় হাফ, হাফ মানে 1 আর নিচে 2 চলে যাবে, ইন্টু 100 ছিল। হলো? তাহলে কাটাকাটি করে 0 0 0 0 আর 2 দিয়ে কাটো, 2 4 এ 8, 2 4 এ 8, 2 1 এ 2। তাহলে 5 গুণ করে দাও, 5 1 এ 5, 5 4 এ 20 0 হাতে 2, 5 4 এ 20 আর 2 এ 22, 2,205 টাকা। এইটা পেয়েছে সুদ, আর আসল কত? এটা। তাহলে দুটো যোগ হবে, তবে সমল চক্রবৃদ্ধি বেরোবে। তাহলে অতএব
উত্তর আর কোথায় লিখবো, লিখে ফেলো, তারপর লাস্ট লাইনে উত্তর লিখবো। আচ্ছা উপরে তুলেছো না একদমই লেখনি? উপরে তাহলে উত্তর লিখে দিই। এই দ্বিতীয় স্টেপে আর উপরে করে লেখা লাগবে না এইগুলো? না আর লেখার দরকার নেই, বড় হয়ে গেছে না। তাহলে আমরা উত্তরটা লিখবো। অতএব কি চেয়েছিল আমাকে, তাহলে সমূল চক্রবৃদ্ধি চেয়েছিল, তাহলে অঙ্ক সহজ হয়ে গেল। তাহলে অতএব 2.1 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে বলো? কত হবে না, আগে ছিল তার 88,200, তার সঙ্গে অ্যাড হবে কত, পরে হাফ বছরে যে সুদটা পেয়েছে 2205, এত টাকা। এইটা যোগ করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে দেখে নাও, 205 আর 200 তার মানে 405, তাই তো? 8 2 10 আর 9 তার মানে 90,405 টাকা। এই হয়ে গেল উত্তর। হলো? উত্তরটা একবার মিলিয়ে নেবে কিন্তু সব সময়। ঠিক আছে স্যার? বাহ।